তো গাইজ, একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস। এসআরএইচ এই ম্যাচটা খেলবে নিজেদের হোম গ্রাউন্ডে, অন্যদিকে দিল্লি তারা ট্রাভেল করবে হায়দ্রাবাদে। বাট দ্য থিং ইজ, দিল্লি তারা কিন্তু ম্যাচ হেরে আসছে কলকাতা নাইট রাইডার্সের কাছে, এবং তার আগের ম্যাচে তারা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে আসছে। অর্থাৎ যে টাইপের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল দিল্লির জন্য, এই মুহূর্তে তাদের জন্য সিচুয়েশনটা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। কারণ এখানে একটা ম্যাচেও যদি তারা পরাজিত হয়, তাহলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু দিল্লির ঘাড়ের উপর চেপে নৃত্য করবে। পরিস্থিতিটা এরকমই দাঁড়িয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের মোটামুটিভাবে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, মালদ্বীপ থেকে তাদের ঘুরিয়েও নিয়ে চলে এসছে কাব্যা। বাট দ্য থিং ইজ, তাদের ফর্মের কোনো পরিবর্তন হয়নি, টিমটা মোটেও ফর্মে ফিরছে না, এটা হয়ে গেছে পরিস্থিতি। তো এসআরএইচ তাদের হোম গ্রাউন্ডে এই ম্যাচটা খেলবে, যেখানে তারা কিন্তু ভীষণ রকমভাবে ভালো পারফরমেন্স করে থাকে জেনারেলি, এবং এই মাঠে 245 রানের একটা বিশাল টার্গেট তারা এই সিজনে অলরেডি চেস করেছে পাঞ্জাব কিংসের এগেনস্টে। অন্যদিকে দিল্লি, তারা অলরেডি এই সিজনে একবার কিন্তু এসআরএইচ কে পরাজিত করেছে নিজেদের হোম গ্রাউন্ড দিল্লিতে। তো ইভেন্চুয়ালি কোন দল আজকের এই ম্যাচটা জিততে চলেছে, বা কোন দল আজকের ম্যাচে এগিয়ে থাকতে পারে, পিচ রিপোর্ট থেকে শুরু করে প্লেয়ারদের ফর্ম এবং টিমগুলোর বর্তমানে যে পরিস্থিতি, সেই সমস্ত কিছুর বিচারে আজকে কোন দল এগিয়ে রয়েছে, সেই সমস্ত কিছু আমরা আজকে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা যে বিষয়টা দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে পিচ রিপোর্ট। তো এই মাঠের যে পিচ, আমরা বরাবর জানি যে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে ভীষণ রকমভাবে ভালো ব্যাটিং সার্ফেস প্রোভাইড করা হয়, এবং আমি বারংবার আপনাদের বলেছি, ভালো ব্যাটিং সার্ভিস এই কথাটার অর্থ হলো যেখানে পেস এবং বাউন্সটাকে আপনি ভরসা করতে পারবেন, যেখানে বল যেখানে পড়বে, তারপর যেখানে ফিনিশিং হবে, আপনি যেখানে ব্যাট চালাবেন, এই সমস্ত কিছুকে আপনি কিন্তু ভরসা করতে পারেন। যেমনটা গতকাল পাঞ্জাব এবং লখনৌয়ের ম্যাচে ছিল, একটা খুবই ভালো ব্যাটিং সার্ফেস ছিল, কারণ সেখানে পেস এবং বাউন্সটা একদমই ট্রু ছিল। আপনি বিশ্বাস করতে পারবেন যে বল এই জায়গায় পড়লে এই জায়গায় আসবে, আমি এখান থেকে শটটা খেলবো। সেই সেম টাইপের পিচ এখানে কিন্তু হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে দেওয়া হয়। বাট হ্যাঁ, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, হায়দ্রাবাদের যে রেড সয়েল পিচ হয়, এখানে কিন্তু ব্ল্যাক সয়েল পিচও আছে। তো ইভেন্চুয়ালি কোন পিচের উপর ম্যাচটা হচ্ছে সেটা দেখার মতো বিষয় হবে। আদারওয়াইজ এই মাঠে যেটা এভারেজ স্কোর, সেটা 170, কিন্তু এটা জাস্ট খাতায় কলমে, কারণ বিগত অনেক বছরের যেটা গড় সেটা হচ্ছে 170, কিন্তু বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে বিগত 1-2 বছর ধরে এই মাঠে 200+ রান কিন্তু প্রত্যেকটা ম্যাচে হচ্ছে, এবং এই সিজনে অলরেডি এখানে একটা 286 হয়ে গিয়েছিল রাজস্থান এবং এসআরএইচ ম্যাচে। যদিও তার পরবর্তী ম্যাচে এখানে আমরা 180, 190 এই টাইপের ম্যাচেসও দেখেছি। তো অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের পিচ রয়েছে, এবং এক্স্যাক্ট কোন পিচে খেলা হচ্ছে সেটা কিন্তু আমি টসের পরেই বলতে পারবো। সো মেক শিওর দ্যাট ইউ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমি কিন্তু টসের পরে আপডেটটা দেবো কোন টাইপের পিচে খেলা হচ্ছে, এবং আপনি এখান থেকে কতটা রান এক্সপেক্ট করতে পারেন। বাট ইভেন্চুয়ালি আমরা এটা ধরেই চলবো যে এখানে একটা ভালো ব্যাটিং সার্ফেস দেওয়া হয়, তো একটা ভালো ব্যাটিং পিচের উপরেই খেলা হবে। অ্যান্ড এই মাঠের যে স্ট্যাটিস্টিক, সেগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, তো যেমনটা বললাম, এভারেজ স্কোর 170-র কাছাকাছি। এই মাঠে এখনো পর্যন্ত যে সমস্ত ম্যাচেসগুলো হয়েছে, তার মধ্যে 36টা ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে, এবং 46টা ম্যাচে দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে, যেটা থেকে খুব স্পষ্ট এই মাঠে যে দল প্রথমে বোলিং করে, রান চেজ করে, সেই দলের জেতার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। এবং এই মাঠে যে 245 রান এই সিজনে চেজ হয়েছিল, সেটা থেকেও স্পষ্ট হয় যে এই মাঠে রান চেজ হয়, কারণ 245 রান চেজ করা নিয়ার টু ইম্পসিবল, এবং যদি কোনো মাঠে সেটা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই মাঠে রান চেজটা অনেক বেশি সহজ। তো এখানে যে কোনো দল নিশ্চিতভাবে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের যে রেকর্ড রয়েছে, তারা 37টা ম্যাচ জিতেছে, 24টা ম্যাচ হেরেছে, যেটা মোটামুটি হোম গ্রাউন্ডের দিকে দেখতে গেলে একটা ভালো রেকর্ড বলাই যায়। খুব খারাপ নয়, খুব ভালো নয়, মোটামুটি একটা এভারেজ রেকর্ড। তার মেন রিজনটা হচ্ছে, আগে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের হোম গ্রাউন্ডে ভীষণ রকমভাবে ম্যাচ হারতো, যদিও বিগত বছর থেকে তাদের এই স্ট্যাটসটা কিছুটা পরিবর্তিত হয়েছে। এবং এই দুটো দল, এসআরএইচ এবং দিল্লির যদি আমরা তুলনা করি, এই দুটো দল এখনো পর্যন্ত আইপিএলে বেশ ভালো রকম কম্পিটিশন দিয়েছে একে অপরকে, কারণ 12টা ম্যাচ জিতেছে এসআরএইচ, 13টা ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। তো মোটামুটি একই জায়গাতে রয়েছে দুটো দল, ভালো কম্পিটিশন দেয় একে অপরকে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই মাঠেই কিন্তু এসআরএইচ এবং দিল্লি 6বার মুখোমুখি হয়েছে, 6টা ম্যাচ তারা খেলেছে, এবং এই 6টা ম্যাচের মধ্যে দিল্লি সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে 3টে ম্যাচ জিতেছে, এবং 3টে ম্যাচ জিতেছে এসআরএইচ। অর্থাৎ এখানেও কিন্তু দুটো দলের কম্পিটিশন খুব ভালো, যদিও দিল্লির হয়ে এই রেকর্ডটা আপনি ভালো বলতে পারেন, কারণ একটা অন্য জায়গায় গিয়ে, অন্য কারো হোম গ্রাউন্ডে গিয়ে যদি আপনি 50-50 ম্যাচ জিতে থাকেন, এর একটা ভালো রেকর্ডই বলা চলে। তো ওভারঅল দিল্লি ক্যাপিটালসের এই গ্রাউন্ডের রেকর্ড বেশ ভালোই বলা চলে। অ্যাট দ্য সেম টাইম সানরাইজার্স হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডের রেকর্ডটাও কিন্তু মোটামুটি। অর্থাৎ স্পষ্টতই এখানে একটা ভালো ব্যাটিং সার্ফেস দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই দুটো দল একে অপরকে ভালো কম্পিটিশন দেয়, সেটা আমরা হিস্টোরিক্যালি দেখেছি। এবং এই মাঠে
রান চেসটা কিন্তু খুব ভালো হয় হিস্টোরিক্যালি, সেটা আমরা বারংবার দেখেছি, বিভিন্ন ডেটা থেকে এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এবার এই দুটো দলের আমরা যদি প্রধানত তুলনার দিকে যাই, দিল্লি ক্যাপিটালস কলকাতার কাছে গত ম্যাচে হেরেছে এবং সেই ম্যাচে খুব ইন্টারেস্টিংলি দিল্লি ক্যাপিটালসের যে ব্যাটিং লাইন আপ, যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ, সেই শক্তিশালী ব্যাটিং লাইন আপে কিন্তু যে ব্যাটসম্যানগুলো ছিল সেই ব্যাটসম্যানগুলো পারফর্ম করতে পারেনি। বিশেষ করে যাদের থেকে আপনি সব থেকে বেশি এক্সপেক্ট করেন সেই KL রাহুল, সে কিন্তু রান করতে পারেনি, যদিও রান আউট হয়েছিল, খুবই আনফর্চুনেট। অ্যাট দ্য সেম টাইম ট্রিস্টান স্টাবস, এই টিমের সব থেকে বড় যে খুঁটি, সেই ট্রিস্টান স্টাবস কিন্তু আগের দিন রান করতে পারেনি, করুণ নায়ার আগের দিনে রান করতে পারেনি, অভিষেক পোরেল আগের দিনকে রান করতে পারেনি। তো এই দলটার জন্য বেশ কিছু সমস্যা কিন্তু গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি, যার কারণে এই দলটা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে খুবই স্ট্রাগলিং ফেজে রয়েছে। কারণ যে দুটো ম্যাচ তারা হেরেছে তার মধ্যে যদি একটা ম্যাচেও তারা জিততে পারতো, তারা কিন্তু পয়েন্ট টেবিলে বেশ ভালো রকম একটা স্ট্রং জায়গায় থাকতে পারতো, যেটা এই মুহূর্তে একটু কঠিন দেখাচ্ছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা চেন্নাইয়ের এগেনস্টে ম্যাচটা জিতেছিল, স্টিল তার সত্ত্বেও সানরাইজার্স হায়দ্রাবাদের তরফ থেকে সেই অর্থে এই সিজনে পাওয়ার মতো আর কিছু নেই। এবার এই দুটো দলের ব্যাটিং লাইন আপের যদি তুলনা করি, তো দেখুন SRH এর ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং, ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার, ঈশান কিষান সেই প্রথম ম্যাচে ব্যাটিং করার পর আর কোনো পারফরমেন্স নেই। অভিষেক শর্মা মাঝে মধ্যে একটা করে ভালো ইনিংস খেলছে, তারপর আবার গায়েব। ট্রাভিস হেড প্রথম দিকে এক দুটো ভালো ইনিংস খেলার পর আর কোনো পারফরমেন্স নেই। নীতিশ কুমার রেড্ডি এতটাই জঘন্য খেলছে, তাকে 6 নম্বর 7 নম্বরে নামানো হচ্ছে, ক্লাসেনদের উপরে ব্যাটিং করতে পাঠানো হচ্ছে, অনিকেত ভার্মাকে উপরে ব্যাটিং করতে পাঠানো হচ্ছে, এতটাই বাজে খেলছে নীতিশ কুমার রেড্ডি। এই দলে একমাত্র পারফর্ম করছে হেনরি ক্লাসেন, এবং অনিকেত ভার্মা একটু আধটু ম্যাচে কিছু রান করছে। তো ওভারঅল এই দলের ব্যাটিং লাইন আপ সম্পূর্ণরূপে ব্যর্থ। অ্যাট দ্য সেম টাইম দিল্লির ব্যাটিং লাইন আপেও কিন্তু বড় বড় নাম রয়েছে, যদিও গত ম্যাচে তাদের থেকে পারফরমেন্স আসেনি, বাট আপনি এক্সপেক্ট করেন যে এই প্লেয়াররা রান করবে, তার কারণ হচ্ছে এই প্লেয়াররা কিন্তু ফর্মে রয়েছে। ট্রিস্টান স্টাবস ফর্মে আছে, রাহুল ফর্মে আছে, করুণ নায়ার সেও কিন্তু ভালো ফর্মে আছে, অভিষেক পোরেল প্রত্যেকটা ম্যাচে রান করেছে একমাত্র KKR ম্যাচটা বাদ দিয়ে, এবং ফাফ ডুপ্লেসিও আগের দিনে কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল। যে জায়গাতে দিল্লির উইকনেসটা ছিল, যে তারা বাধ্য হয়ে জ্যাক ফ্রেজারকে খেলাচ্ছিল, সেখানে ফাফ ডুপ্লেসি একটা কিন্তু ডিপেন্ডেবল প্লেয়ার হিসেবে এখানে উঠে আসছে এবং ভালো রান করছে। তো দিল্লির ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেক বেশি স্ট্রং, কারণ এই ব্যাটিং লাইন আপটা ফর্মে রয়েছে, এবং SRH এর যে ব্যাটিং লাইন আপ তারা কিন্তু এক বিন্দুও ফর্মে নেই। এবং আমি বারংবার বলেছি, বড় নামের থেকেও কিন্তু ফর্মটা জরুরি, যে দলটা ফর্মে থাকবে সেই দলের ম্যাচ জেতার সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি। তো আজকের ম্যাচে আমার অবশ্যই মনে হচ্ছে ব্যাটিং লাইন আপের দিক দিয়ে দিল্লি ক্যাপিটালস কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছে। এবার বোলিং লাইন আপ নিয়ে যদি কথা বলি, আমি প্রথম থেকেই বলে আসছি যে দিল্লির যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপটা কিন্তু এই সিজনের সব থেকে বেস্ট বোলিং লাইন আপ, এবং তাদের যে কোয়ালিটি রয়েছে বোলিংয়ে, মিচেল স্টার্ক, মুকেশ কুমার, কুলদীপ, অক্ষর পটেল, এরা কিন্তু দুর্দান্ত বোলিং করছে, এবং প্রত্যেকটা ম্যাচে এরা কিন্তু নিজেদের জাত চিনিয়েছে, নিজেদের নাম অনুযায়ী পারফর্ম করেছে। বিশেষ করে মিচেল স্টার্ক, যেভাবে বিপক্ষ দলের হাত থেকে মিচেল স্টার্ক ম্যাচ ছিনিয়ে নিয়ে আসছে, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। অ্যাট দ্য সেম টাইম SRH এর কাছে কি রয়েছে, SRH এর কাছে কিন্তু ফর্মে থাকা বোলার নেই, SRH এর কাছে বড় বড় নাম আছে। মোহাম্মদ শামি, প্রত্যেকটা ম্যাচে কিন্তু মোহাম্মদ শামিকে প্রচুর রান নিচ্ছে ব্যাটসম্যানরা, যেটা মোটামুটি আমরা কেউই এক্সপেক্ট করিনি যে শামিকে এরকম ভাবে মার পড়বে প্রত্যেকটা ম্যাচে, যার কারণে গত ম্যাচে শামিকে মাত্র 3 ওভার বল করানো হয়েছিল। প্যাট কামিন্স সামহাও একটু পারফরমেন্স করে দিচ্ছে, যদিও রান তাকেও নেওয়া হচ্ছে, কিন্তু কামিন্স অন্তত একটা উইকেট মাঝখানে তুলে নিয়ে চলে যাচ্ছে। হর্ষল পটেল, যার থেকে কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন থাকে, সেও কিন্তু সেই লেভেলের পারফরমেন্স করতে পারছেন না। স্পিন বোলিং ডিপার্টমেন্ট এই দলটার এমনিতেই উইক, তার কারণ হচ্ছে রাহুল চাহারকে এরা কোনো ম্যাচেও খেলায়নি, যদিও জিশান আনসারি অনেক বেটার বোলিং করেছে, কিন্তু একটা স্পিনার সেই অর্থে কতটা আর পারফরমেন্স দেবে, কতটা আর সেই দলটাকে টানবে, এটা একটা বড় ব্যাপার। তো এই দলে অবশ্যই রাহুল চাহার, জিশান আনসারি, অথবা তার সাথে অ্যাডাম জ্যাম্পাও রয়েছে, তাকেও খেলানো যেত, বাট এই টিমটা চুজ করেছে মাত্র একটা স্পিনারকে, দ্যাট ইজ জিশান আনসারি। আরও যে কোয়ালিটি বোলিং অ্যাটাক বানানো যেত, সেই কোয়ালিটি বোলিং অ্যাটাকটা এরা কিন্তু কম্বিনেশনের মধ্যে আনতে পারছে না। তো SRH এর বোলিং লাইন আপ, পেস বোলিং থেকে শুরু করে স্পিন বোলিং, সব দিকটাই কিন্তু দুর্বল। অবশ্যই জিশান আনসারি প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং করেছে, খুব ইমপ্রেসিভ, অ্যান্ড আমি এক্সপেক্ট করছি এই ম্যাচেও জিশান আনসারি এক দুটো উইকেট নিশ্চিতভাবে তুলবে। তো দিল্লি এবং SRH এর যে বোলিং লাইন আপ, এটার যদি আমি তুলনা করি, তো অবশ্যই এই মুহূর্তে ফর্মের বিচারে SRH এর থেকে কিন্তু দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপ তারা অনেক বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে, কারণ এই দলটা ফর্মে রয়েছে, প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করছে, অ্যান্ড গত ম্যাচেও তারা কিন্তু দুরন্ত লড়াই করেছিল KKR এর বিরুদ্ধে। তো ওভারঅল আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান থেকে শুরু করে বোলিং ডিপার্টমেন্ট সব জায়গাতে বড় বড় নাম রয়েছে, কিন্তু এই বড় নামগুলোর থেকে কোনো রকম পারফরমেন্স আসছে না, যার কারণে SRH এর আজকে এই অবস্থা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস, এই দলটাতেও বড় বড় নাম রয়েছে, বাট এই নামগুলো কিন্তু
পারফর্ম করছে। ইভেন অভিষেক পোরেল একটা নতুন ইয়াং বাংলার প্লেয়ার, সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করছে এবং এই ম্যাচেও অভিষেক পোরেল থেকে কিন্তু একটা ভালো ক্যামিও আমরা এক্সপেক্ট করতে পারি। তো ওভারঅল এসআরএইচ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে নিশ্চিতভাবে আমার মনে হয় এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এগিয়ে রয়েছে, দিল্লি ক্যাপিটালসের জেতার কথা। কিন্তু যেহেতু হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে হচ্ছে এবং হায়দ্রাবাদ খুবই আনপ্রেডিক্টেবল টিম, যদি হায়দ্রাবাদ নিজেদের নাম অনুযায়ী, রেপুটেশন অনুযায়ী পারফর্ম করে, তাহলে খুব ক্লোজলি গিয়ে তারা এই ম্যাচটা দিল্লির কাছে হারবে এবং হায়দ্রাবাদ যদি হাত খাড়া করে দেয় অন্য ম্যাচগুলোর মতো 160-50 রানে যেভাবে তারা বান্ডিল হচ্ছিল, মুম্বাই যেভাবে তাদেরকে দুটো ম্যাচে হারালো, এরকম যদি হয় তাহলে তো দিল্লি খুব সহজে জিতেই যাবে। বাট যদি এসআরএইচ নিজেদের নাম অনুযায়ী পারফরমেন্সটা করে, তারপরেও কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে চলে যাবে, এমনটা আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিততে চলেছে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এবং এক্স্যাক্টলি টসের পরে কি আপডেট রয়েছে, পিচ কেমন ভাবে বিহেভ করতে চলেছে, এগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, যার লিঙ্কটা আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেকটা আইপিএল ম্যাচ থেকে শুরু করে আন্তর্জাতিক লেভেলেও কিন্তু আমরা এইভাবেই প্রত্যেকটা ম্যাচের ব্রেকডাউন ভিডিও নিয়ে আসি। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।